হ্যালো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। প্রণয়ের সাত ফোড়ন পর্ব 2। পুরো ফ্লোরটা জুড়ে পিনপতন নীরবতা। আশেপাশে কোথাও থেকে কোনো আওয়াজ আসছে না। শহরের রাত এত তাড়াতাড়ি না ঘুমালেও আজ যেন হঠাৎ সব কিছু নিস্তব্ধ। কোনো এক ঘুমকুমারীর ঘুম ঘুম আওয়াজ আর স্নিগ্ধ চেহারার মায়ায় স্তব্ধ আজ সিক্ত। যে ছেলেটি কখনো কোনো মেয়েকে নিজের সংস্পর্শেও কখনো ঘেঁষতে দেয়নি, সে শিখতেও আজ কবি হয়ে বলতে ইচ্ছে হচ্ছে, কে এ মায়াবতী, যার চেহারা এত স্নিগ্ধ, এত মায়াবী। কই এর আগে তো তার আশেপাশে অনেক মেয়েকেই সে দেখেছে, কিন্তু কখনো তো তাদের এরকম হয়নি। তবে কে এই মেয়ে, যার আওয়াজ কবিদের বলা ভাষায় কোকিলের আওয়াজ না হলেও কিছু তো আছে নেশা লাগানো এই আওয়াজে। আর এদিকে তিহান আর সাদাব সিক্ত পিছনে উল্টো হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই দরজা খোলা ব্যক্তিকে সিক্ত বাদে কেউই দেখতে পারছে না। পেছন ফিরে থাকা অবস্থায় এই আওয়াজ শুনে রীতিমতো দুজনেই অবাক। তখনই তিহান সাদাবকে বলতে লাগলো, কিরে সাদাব, তুই না বলেছিলি এখানে কোনো বয়স্ক মহিলা উঠেছে? তাহলে এই মহিলার কণ্ঠ এত সুন্দর কেন? মনে হচ্ছে কোনো কোকিল কণ্ঠী যুবতীর আওয়াজ। কই আগের সেই নিস্তলার আন্টির আওয়াজ তো এমন ছিল না। তার গলার আওয়াজ 1 মাইল দূর থেকে শুনলেও তো আমার কলিজা কেঁপে উঠত। তিহান কথায় সাদাব কিছুটা ঠিক হয়ে বলল, আমি কি জানি, আমি যা শুনেছি তাই বলেছি। এত কথা না বলে সামনে ফিরে তাকালেই তো হয়। এরপর দুজনেই সামনে ফিরে তাকিয়ে দেখে সিক্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, আর দরজায় সত্যি এক যুবতী মেয়ে স্বাভাবিক চেহারা নিয়ে দাঁড়িয়ে। সে বিরক্ত নাকি রাগান্বিত কোনো কিছুতে তাকে বোঝা যাচ্ছে না। সে খুব স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে তারা তিনজন কিছু না বলাতে মেয়েটি আবার বলল, আপনারা কারা? কিছু বলছেন না যে? তখনও সিক্ত ঘোরের মধ্যে আছে। আর সাদাব তা বুঝতে পেরে সিক্তকে স্বাভাবিক করতে কিছুটা হালকা ধাক্কা দিয়ে নিজেই বলল, আমরা আসলে আপনার প্রতিবেশী, এই সামনের ফ্ল্যাটই আমাদের। আর আমরা শুনলাম এই ফ্ল্যাটে নতুন একজন উঠে, তাই পরিচিত হতে এলাম। কথাগুলো শুনে মেয়েটি বলল, ও আচ্ছা, তাহলে বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। মেয়েটার কথা মতো তারা তিনজনই ভেতরে গিয়ে সোফায় বসলো। সবাই একবার করে চারপাশ ভালো করে দেখে নিল। দেখেই বোঝাই যাচ্ছে সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া। আর এখানে যে থাকে সে কতটা পরিষ্কার আর রুচিসম্পন্ন ব্যক্তি। মেয়েটি তিনজনের জন্য আর তার জন্য কফি বানিয়ে এনে তাদের সামনে রাখতে রাখতে বলল, কফি নিন, খেতে খেতে কথা বলি। তখনই সিক্ত বলল, আমি ব্ল্যাক কফি খাই, এসব দুধ চিনি দেওয়া কফি খাই না। আপনারটা ব্ল্যাক কফি, দুধ চিনি নেই। মেয়েটির কথায় সবাই একটু অবাকই হলো। তখনই তিহান অধীর আগ্রহে মেয়েটিকে প্রশ্ন করল, আপনি কি করে জানলেন সিক্ত ব্ল্যাক কফি খায়? আপনারা কি পূর্ব পরিচিত? আমার মনে হলো উনি ব্ল্যাক কফি খায় আর আমরা বলতে গেলে কিছুটা পূর্ব পরিচিত, তবে কেউই কারো নাম জানি না। তো এসব কথা থাক, এত রাতে শহরের কেউ নিশ্চয়ই কফি ছাড়া অন্য কিছু খাবে না। তো আপনাদের কেউ আর কিছুর জন্য বললাম না। জি ঠিকই বলেছেন, আমরা আর কিছুই খাবো না, কিছুক্ষণ আগে রাতের খাবার খেয়েছি। ও হ্যাঁ, আমাদের পরিচয় তো দেওয়া হলো না। আমি আহনাব হোসেন সাদাব, ও সিক্ত আর ও তিহান। আমি হলাম ইফতিয়ার তিহান আমার। আর আপনার নাম? আমি মায়া, মেহেরিন চৌধুরী মায়া। মেয়েটির কথা শুনেই সিক্ত মনের অজান্তেই বিড়বিড় করে বলল, মায়াপরি। যা সিক্ত এত আস্তে বলল যে নিজেই তার কানে শুনল না। আপনার দাদি অথবা নানি যেই হোক, মানে আমি বোঝাতে চাইছি, আমরা শুনেছি এই ফ্ল্যাটটা নাকি কোনো এক বৃদ্ধ মহিলা কিনে নিয়েছে। তো তাকে তো কোথাও দেখছি না।
উনি কি ঘুমিয়ে পড়েছে? আর আপনাকেও দেখে মনে হচ্ছে আপনি ঘুমিয়ে পড়েছিলেন। আমরা শুধু শুধু আপনাকে বিরক্ত করলাম। না না, সেরকম কিছুই না। আর আপনারা যাকে খুঁজতেছেন সে এখানে নেই। এই ফ্ল্যাটটা প্রথমে আমার দিদুন তার নিজের নামে কিনে নিয়েছিল, পরে তা আমার নামে করে দিয়েছেন। তার নামে পুরো ফ্ল্যাটটাতে আপনি একা আছেন, আর আমরা তিনজন ছেলেকে কোনো ভয় ছাড়া আপনার বাসায় ঢুকতে দিয়েছেন। আপনার কি একটুও ভয় লাগলো না? তিহানের কথায় মায়া কিছুটা মুচকি হেসে বলল, আপনি বলতে চাচ্ছেন আপনারা আমার বাসায় এত রাতে এসেছেন আর আমি একা একটা মেয়ে, আমার কিছু হয়ে যাবে তাই তো? না, আমি সেরকম কিছু বলিনি। না, আজকাল কার দিন যা ঘটনা ঘটে তা তো সব মেয়েরই দেখি ভয়ে আতঙ্কিত হয়ে থাকে। তা আপনি ভয় পাচ্ছেন না? আমি নিজের রক্ষা নিজে করতে শিখে গিয়েছি। মায়ের কথায় কেমন যেন অন্য কিছু মিশেছিল, যা সবারই কিছুটা অবাক লাগে। আপনি মনে হয় কথা একটু কমই বলেন, আর কথাগুলো একটু অন্য ধরনের। সাদাপের কথায় মায়া শুধু মুচকি হাসলো, কিন্তু কিছুই বলল না। এরপর মায়া হুট করে রুমের ভেতরে চলে গিয়ে আবার ফিরে এসে সিক্তর হাতে হাত এলিয়ে বলল, আপনার ব্রেসলেট আজ সকালে পড়ে গিয়েছিল, আমি তুলেছিলাম, তবে আমার মনে ছিল না। সিক্ত একটু ভাব নিয়েই ব্রেসলেট নিয়ে নিল, কিন্তু কোনো কথাই সে বলল না। তখনই সাদাব বলল, আমি যদি ভুল না হই তাহলে তো আপনি আমাদের ভার্সিটিতে পড়েন, তাই না? জি। মায়ের কথায় তিহান যেন খুশিতে আত্মহারা। আসলে সব মেয়ের মতোই তিহানেরও মায়াকে ভালো লেগে গিয়েছিল, আর সে খুশি হয়ে বলল, তাহলে তো সেই হলো, আপনি আমাদের ভার্সিটির। তো কোন ইয়ারে আপনি? আগে তো কখনো আপনাকে আমাদের ভার্সিটিতে চোখে পড়েনি। আর কোন ডিপার্টমেন্টে আপনি? আমি প্রথম বর্ষের স্টুডেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ও, তাহলে তো আপনি আমাদের জুনিয়র। আর আর আপনাকে আমরা আপনি বলেই কেন, তুমি করে বলতেই তো হলো। তোমার কোনো সমস্যা নেই তো? না। কালকে তো তাহলে তোমাদেরই নবীনবরণ, সুন্দর করে সেজে এসো কিন্তু। না মানে ভার্সিটির নবীনবরণ বলে কথা। তিহানের কথায় মায়া আবারও শুধু মুচকি হাসলো। আর মায়ার এসব কিছু প্রথম থেকে খেয়াল করছিল সিক্ত। সেও কিছুটা মুচকি হেসে হঠাৎই আবার গুমড়ো মুখ করে আর কোনো কথা না বলেই সরাসরি বলল, অনেক রাত হয়েছে, তোদের কথা শেষ হলে এখন চল। অন্য কেউ নিজের রক্ষা নিজে করতে পারলেও আমাদের এখানে এতক্ষণ থাকা ঠিক হবে না। সিক্তর কথা শুনে সাদাব বলল, আচ্ছা মিস মায়া, আমরা তাহলে এখন আসি। কোনো সমস্যা হলে বলবেন আমরা যথাযথ চেষ্টা করব সাহায্য করার। আচ্ছা। আর কিছু না বলে মায়া দরজা খুলে দিল। আর সবাই দরজা দিয়ে চলে যেতেই মায়া আবার বলল, আমার ব্যবহার আপনাদের অদ্ভুত মনে হলেও কিছু করার নেই। আমি এরকমই, প্রয়োজন ছাড়া কোনো কিছু করা বা বলা আমার পছন্দ নয়। না না, অদ্ভুত মনে হবে কেন? আমরা তো এসবের সাথে অনেক আগেই পরিচিত। আমাদের শিখতো তো আপনার মতো অদ্ভুত। তিহানের কথা শেষ হবার আগেই সিক্তর কড়া গলায় বেজে উঠল, তোদের কথা শেষ হয়েছে তো চল এখন। কথাটা শেষ করেই সিক্ত তার নিজের ফ্ল্যাটে চলে গেল। সিক্তর দিকে তাকিয়ে দেখতে দেখতেই এদিকে মায়া তার নিজের ফ্ল্যাটের দরজা বন্ধ করেই রুমে চলে গেল। আর এদের দুজনের কাণ্ড দেখে ফ্যালফ্যাল করে চেয়ে রইল সাদাপ আর তিহান। আর সাদাপ মনে মনে বলতে লাগলো, সব পাগলকে সামলানোর দায়িত্ব কি আমার কপালেই ছিল। ভোরবেলার প্রকৃতি আর যার দেখার সৌভাগ্য হয়নি, সে হয়তো সৃষ্টিকর্তার তৈরি অপরূপ নিদর্শনের মধ্যে সবচেয়ে দামি কিছু দেখার সৌভাগ্য পায়নি।
আমরা সবাই হয়তো খুব সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করি না, কিন্তু যারা খুব সকালে ঘুম থেকে ওঠে, সৃষ্টিকর্তার তৈরি এই প্রকৃতি দেখে সেই একমাত্র সকালের অসাধারণ সৌন্দর্য অনুভব করতে পারে। ঠিক এরকমই খুব সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে ভালোবাসে মায়া। তাই রোজগারের মতো আজও খুব সকালে ঘুম থেকে উঠে তিতা কফির গ্লাস আর বই হাতে বারান্দায় থাকা দোলনায় বসে আছে সে। মায়া বই পড়তে আগে কখনোই তেমন পছন্দ না করলেও জীবনের ব্যাপক পরিবর্তনের সাথে সাথে তার স্বভাব, চালচলন সবই আজ পরিবর্তন। বইয়ের ভেতর অধিক মনোযোগ দিয়ে সে কফির মাগে চুমুক দিচ্ছে। এখন তার পৃথিবীতে বই যেন তার প্রকৃত বন্ধু। বই পড়া শেষে গোছলো, সকালের নাস্তা শেষ করে আলমারি খুলল সে। আজ ভার্সিটিতে নবীনবরণ, কি পড়বে সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার মেয়ে মায়া নয়। মেয়েরা যেমন কোথাও যাওয়ার সময় কোনটা পড়তে আর কোনটা পড়বে না এসব প্রচুর সময় লাগায়, কিন্তু মায়া এসব ব্যাপারে ঠিক উল্টো। সে চট করেই কোনো কিছু পছন্দ করে তার সেটাই ব্যবহার করে, আর এসব সামান্য ব্যাপারে সময় নষ্ট করার কাছে প্রচুর বিরক্তিকর আর অপছন্দের। তাই সব সময়ের মতো দেরি না করে আজ একটা কালো জামদানি শাড়ি বের করে সুন্দর করে পরে নিল। জামদানির শাড়িটা হালকা সোনালি সুতো দিয়ে কাজ করা। জামদানিটা মূলত মায়ার দিদুনের, যদিও অনেক আগের, তবে এটা দেখে বোঝার উপায় নেই, কারণ শাড়িটা দেখতে পুরোই স্ট্যান্ডার্ড কোয়ালিটির আর নতুন। এরপর সে কানে কালো দুটো ডায়মন্ডের টপ পরে, হাতে শুধু একটা কালো ঘড়ি আর কোনো মেকআপ না করেই ঠোঁটে হালকা লিপ গ্লস আর চোখে কালো ফ্রেমের চশমা পরে চুলগুলো খোপা করে নিল। মায়া সব সময় হালকা সাজতে পছন্দ করে আর নিজেকে সব সময় সিম্পল রাখতেই ভালোবাসে। সব কিছু ঠিকঠাক করে হাতে তার নিজের গাড়ির চাবিটা নিয়েই বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। এদিকে আজ তিন বন্ধু রাতে আড্ডা দিতে গিয়ে দেরিতে ঘুম থেকে উঠেছে তারা। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেই দেখে ভার্সিটির যে টাইমে তাদের উপস্থিত থাকার কথা সেই অনুযায়ী তারা আজ লেট। কি পড়বে না পড়বে এই নিয়েই যেন তিনজনের বাসার মধ্যে যুদ্ধ লেগে গেল। তিহান সবচেয়ে বেশি টেনশনে, কারণ আজ ভার্সিটিতে প্রথম বর্ষের অনেক নতুন নতুন মেয়ে আসবে, আর তারা যদি তাকে দেখে ক্রাশই না খায় তাহলে তার জীবনটাই যেন বৃথা। এই জন্য তার ড্রেস চুজ করতেই নাকের পানি আর চোখের পানি এক হয়ে যাচ্ছে। কি পরবে না পরবে সেটাই ভেবে পাচ্ছে না। এদিকে সাদাফের এসবের চিন্তা না থাকায় এত প্যারা নিচ্ছে না, তাই সে ভাবলো আজ পাঞ্জাবি পরবে। সেই মতোই একটা হালকা আকাশি রঙের পাঞ্জাবি পরে চুলগুলো জেল দিয়ে ঠিক করে পারফিউম লাগিয়ে রেডি হয়ে দেখতে গেল সাদা পারসিক রেডি কিনা। কিন্তু তাদের অবস্থা দেখে সে পুরোই অবাক, কারণ তিহান এখনো ড্রেস খুঁজে যাচ্ছে আর সিক্ত গোমরা মুখে আলমারির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সে কোনটা পরবে। আসলে সিক্ত অন্যান্য বিষয়ে সবসময় সিরিয়াস থাকলেও নিজের জামা কাপড় চুজ করতে তারও প্রচুর সময় লাগে। তার অবশ্য একটি কারণ আছে, তার আলমারি ভরা যেন কাপড়ের মেলা। তাই কোথাও যাওয়ার আগে সে কোনটা পরবে যেমন বুঝতে পারে না, ঠিক কেনার সময়ও ঠিক বুঝতে পারে না, না পেরে একই ডিজাইনের অনেক জিনিস কিনে ফেলে। এই দুই বন্ধুর অবস্থা দেখে সাদাফের যেন মাথায় হাত। সে বিস্ময়করভাবে বলতে লাগলো, তোরা এখনো রেডি হতে পারিসনি? এখন যাবি না তো অনুষ্ঠান শেষে যাবি? মানেটা কি ভাই? তিহান, তুই তো সব কিছুর 12টা বাজিয়ে রেখেছিস, আর শিখতো তুই। ভাই তুইও যদি এরকম করিস তাহলে কিভাবে হবে? তো অনুষ্ঠান আয়োজনের বড় একটা অংশ দায়িত্ব নেওয়া হয়েছে, আর তুই এখনো এখানেই পড়ে আছিস। সাদাব, দোস্ত, কথা না বলে হেল্প কর না, কোন গেট আপে যাওয়া উচিত
চিন্তাযুক্ত চেহারা নিয়ে কথাটা বলল সিক্ত। আর এতে যেন সাদাব অবাক। কোন টাইপের চাবি মানে? অনুষ্ঠান শুরুর সময় হয়ে গিয়েছে, আমরা না গেলে আয়োজন স্টার্টও হবে না। আমাদের জন্য এখন সবাই অপেক্ষা করছে, আর তোরা এই সব বাদ দে। শোন, আজকে আমি যেহেতু পাঞ্জাবি পরেছি, তো তোরাও আজ পাঞ্জাবি পর। এখন এটা জিজ্ঞেস করিস না কোন কালারের পরবি। আমি গাড়ির চাবি নিয়ে নিচে যাচ্ছি, তোরা রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আয়। ভার্সিটির সবাই গেটের দিকে চেয়ে রয়েছে, কখন সিক্তরা আসবে। ভার্সিটির কোনো আয়োজনে আর কেউ থাকুক বা না থাকুক, সিক্তদের থাকাটা জরুরি। ভার্সিটির অনেক গুরুত্বপূর্ণ কাজ সিক্তর নামে থাকা কোম্পানিগুলোর অবদান থাকার পাশাপাশি অনুষ্ঠানের সব গুরুত্বপূর্ণ কাজ সিক্তরাই করে থাকে। তাই বরাবরের মতো মেয়েদের পাশাপাশি প্রিন্সিপাল থেকে শুরু করে প্রধান অতিথি সবাই তাদের জন্য অপেক্ষা করছে। আর এর মাঝেই সাদা কালো মার্সিডিজ ব্র্যান্ডের নিউ কার ভার্সিটিতে প্রবেশ করলো। আর তা থেকে সিক্ত, তিহানা আর সাদাব নেমে এলো। কোনো দেরি না বলেই তারা তাড়াতাড়ি মঞ্চে চলে গিয়ে অনুষ্ঠান শুরু করতে বলল। আর তারা তিনজন গিয়ে প্রধান অতিথির পাশে বসে পড়ল। এক পর্যায়ে অনুষ্ঠানের মাঝে সিক্তর গলায় গান গাওয়ার জন্য অনুরোধ করা হলো। আর তাতেই যেন মেয়েদের চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। প্রথমে সিক্ত রাজি না হলেও পরবর্তীতে সবার জোর করাতে সিক্ত হাতে একটা কালো গিটার নিয়ে স্টেজে উঠে গেল। ঠিক সেই সময় তার চোখ গেল তার ঠিক পেছনের সারিতে বসা মায়ার উপর। খুব শান্ত চোখে মায়া স্টেজের দিকেই তাকিয়ে রয়েছে। আসলে সে ঠিক সিক্তকে দেখছে কিনা তা বোঝা যাচ্ছে না, কিন্তু স্টেজে সিক্তর গেট আপ দেখে আশেপাশের মেয়েরা যেন চিল্লাচিল্লিতেই অজ্ঞান হয়ে যাবে। কারণ সিক্ত কালো পাঞ্জাবি পরেছে, যার গলাতে সোনালি সুতোয় কারুকাজ করা, আর হাতা দুটো গুটিয়ে রেখেছে। ফর্সা হাতে ভেসে ওঠা নীল রং যেন আরও বেশি আকর্ষণীয় লাগছে। আর পুরো গেট আপই তাকে সত্যি অসাধারণ মানিয়েছে। সিক্তর বাম হাতে একটা স্মার্ট ওয়াচ পড়েছে, হালকা কোঁকড়ানো সিল্কি চুলগুলোতে জেল দিয়ে সেট করার পরেও সেগুলো বারবার তার চোখে এসে পড়ছে। এই সব কিছুতেই ফিদা হয়ে সব মেয়েরা তার লুক নিয়েই নিজেদের মধ্যে আলোচনা করলেও মায়া পুরো সময়টাই ঠিক একই শান্তভাবে বসে আছে। তার চোখেরও কোনো পরিবর্তন নেই। এসব কিছু প্রথম থেকে সিক্ত খেয়াল করছিল। আর একটা সময় হুট করেই তার কপালে বিরক্তির ছাপ দেখা গেল। আর বেশি দেরি না করেই মায়ার দিকে দৃষ্টি স্থির রেখেই সে গিটারে সুর তুলে গান গাইতে শুরু করলো। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি না হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই, ঝলসে যাবো জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছিমিছি কেন তোমাকেই ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। সিক্তর গান শুনে আর কেউ অবাক না হলেও সাদাব প্রচণ্ড অবাক হয়েছে। কারণ এত বছরের জীবনে কখনো সে এই ধরনের গান সিক্তকে গাইতে দেখেনি। আর সিক্ত যে আজ গান গাচ্ছে এই ব্যাপারটা যেন তার হজম হচ্ছে না। কারণ সে কখনোই সবাইকে তার গান শোনাতে পছন্দ করে না। আর এদিকে সবাই ব্যাপারটাকে এনজয় করছে। কারণ সাদাব আগেও সিক্তর গলায় গান শুনলেও ভার্সিটির সবাই এই প্রথম তার গলার গান শুনছে। তোমায় মনে ধরেছে আজ, পালাবে বলো না কোথায়, এক জীবনে একটাই তো সুখ, তুমি ছাড়া কেউ নেই আমার, জেনে বুঝে আমি দুঃখের জলে ভাসি,
তাও ভালো লাগে তোমার পাশে নিজেকেই খুঁজে পাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। ও ও বলার ছিল অনেক কথা, ভেবেছি কি বলবো তোমায়, চলার পথের সঙ্গী হব, রেখো না একলা আমায়। জানিয়ে হবে না, মন করে বাহানা, পাবো না জেনেও মিছুমিছি কেন তোমাকেই ছুতে চায়। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে যাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে যাই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি না হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই। ঝলসে যাবো জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছিমিছি কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে যাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। গান শেষ হতে না হতেই যেন পুরো ভার্সিটি করতালির শব্দে ফেটে যাচ্ছে, মেয়েদের চিল্লানোতে আশেপাশে যেন অন্যরকম এক পরিবেশ হয়ে গিয়েছে। এই সময় সবার উৎসাহ দেখার পর সে একটা মুচকি হাসি দিয়ে যখনই সিক্ত মায়ার দিকে তাকায়, তখনই তার মুড আবার খারাপ হয়ে যায়। এর কারণ হলো মায়ার মধ্যে কোনো হেলদোল না থাকায় সে এখনো আগের মতো চুপ করে বসে আছে। এসব কিছু দেখে সিক্ত গিটারটা রেখে স্টেজ থেকে নেমে সোজা তার নিজের জায়গায় বসে পড়ে আর বিরক্তিতে বিড়বিড় করে বলতে থাকে, এত অ্যাটিটিউড, এই সিক্তর চেয়েও বেশি দেখাচ্ছি হ্যাঁ, বলেই একটা অদ্ভুত হাসি দিল। অনুষ্ঠানের মাঝে একটা ব্রেক দেওয়া হলে সবাই এখানে ওখানে ঘোরাঘুরি করছে। মায়া ক্যান্টিন থেকে একটা কফি নিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর ফোন কোনো কিছু টাইপ করছে। এমন সময় কেউ একজন পেছন থেকে বলে উঠল, আসলে সব মেয়েই একরকম, ঠিক আপনিও দেখছি সেরকম। আসলে আমারই ভুল আপনাকে সবার থেকে আলাদা ভাবা। মায়া ঠিক যা ভেবেছিল তাই, পেছন ফিরে সে সিক্তকেই দেখতে পেল। এই কয়েকদিনে যতবার সিক্তর গলার স্বর শুনেছে, তাতে করে সিক্ত গলার স্বরটা চেনাটা মায়ের কাছে কোনো কঠিন বিষয় নয়। মায়ার স্বভাব হলো কথা কম বলা, অর্থাৎ অতিরিক্ত প্রয়োজন ছাড়া কথা না বলা, আর চুপ থেকে যখন সেখানে আছে সেখানের আশেপাশের সব কিছু নোটিশ করা। এক কথায় অনেকটা তীক্ষ্ণ মেধাবী, সাথে সাথে তীক্ষ্ণ স্বভাবের মেয়ে মায়া। বাকি সব মেয়েদের মতো হাসাহাসি, অতিরিক্ত কথা বলা মায়ার স্বভাবের সাথে যেন কখনোই যায় না। সিক্তর কথার উত্তরে কিছু না বলেই শান্ত চোখে মায়া সিক্তর দিকে তাকিয়ে রইল। মায়া কিছু বলছে না দেখে সিক্ত প্রচণ্ড রাগে আর বিরক্তিতে আবার বলল, কি ঠিক বলেছি তো আমি, মিসেস মায়া? কথা না বলে বোবার মতো দাঁড়িয়ে আছেন কেন? এক সেকেন্ড, আপনি বলছি কেন? তুমি তো আমার জুনিয়র, তাই তুমি বলি, তাই না? এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছেন সেটা বলুন। হালকা ঝাঁঝানো গলায় মায়া কথাটা বললেও তার চোখ এখনো সিক্তর দিকে শান্তভাবে চেয়ে রয়েছে। দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টো করে খেতে জানো না। অ্যাটিটিউড তো দেখছি নাকের ডগায় থাকে, আমার দিকে ফিরেও তাকাও না। আমার গান শোনার পর কোনো রিয়েক্টও করো না, আবার আমার ড্রেস কপি করে পরে এসেছো। সবাইকে কি বোঝাতে চাচ্ছ? আমাদের মধ্যে অনেক সম্পর্ক আছে, সবাইকে এটা দেখাতে চাচ্ছ যে আমরা কাপে। এক্সকিউজ মি, আজে বাজে কথা না বলে ক্লিয়ার করে বলুন আপনার সমস্যা কোথায়। আমি একজ্যাক্ট কথাটা বলতে চাচ্ছি, এসব আজে বাজে কথা শোনার টাইম আমি রাখি না। এবার কথাটা মায়া
হালকা হুমকি স্বরূপের বললেও বরাবরের মতো মায়া এখনো শান্ত। তার ব্যবহারে কোনো পরিবর্তন না থাকলেও শিখতে যেন অনেকটা তেলে বেগুনে জ্বলে উঠেছে। আর এবার অনেকটা জোরে বলল, এই মেয়ে শোনো, আমার সাথে অ্যাটিটিউড দেখাতে আসবে না। তোমার এই ফালতু অ্যাটিটিউড এই সিক্তর সাথে চলবে না। তুমি ভাবতেও পারবে না আমি তোমার সাথে কি কি করতে পারি। এই ভার্সিটিতে থাকা তোমার হারাম করে দেবার ক্ষমতা আমি রাখি। জানতে চাচ্ছ না আমি কি বলতে চাচ্ছি? তাহলে শোনো, তুমি কেন আমার ডেচাপের সাথে তোমার ডেচাপ ম্যাচ করে পড়েছো? কেন পড়েছো আমি কিছু বুঝতে পারছি নাকি? নিজেকে এত চালাক ভাববে না, ঠিক আছে? এই শিখতো কখনো তোমাদের মতো ছেঁচড়া মেয়েদের পাত্তা দেয় না। এতটুকু কথা বলতে যেন ফর্সা কপালের রগগুলো লাল হয়ে উঠেছে। শিখতো হয়তো কখনোই এতক্ষণ কোনো মেয়ের সাথে কথা বলেনি যা আজ বলেছে, তাও অনেকটা বাজে বিহেভিয়ার নিয়ে। আর শিখতো তার পাওয়ার কখনো কাউকে বলা বা শোনানো পছন্দ করে না। তার কিছু মনে হলে সে সেটা সরাসরি করতেই পছন্দ করে। কিন্তু আজ যে কেন তার মধ্যে এত পরিবর্তন, এটা হয়তো সে নিজেও জানে না। সিক্তর কথাটা শেষ হলেই মায়া এবার একটু কড়া গলায় বলল, মিস্টার সিক্ত, আপনার যদি কোনো মানসিক সমস্যা থাকে তাহলে দয়া করে সাইকোলজির ডক্টরের কাছে যান। কারণ আপনার কথার কোনো কিছুই আমার বোধগম্য হচ্ছে না। আমি কেন আপনার ড্রেস আপ কপি করব, আর কেনই বা মানুষকে যাতা বোঝানোর চেষ্টা করব? আপনি যেটা ভাবছেন সেটা আপনার ভুল ধারণা। দয়া করে সেটা সংশোধন করুন। আমরা যা ভালো লাগে আমি সেটা পড়ি, ঠিক তেমনটা আপনিও। এখন যদি আমাদের ড্রেস আপ মিলে যায় তো আমি কি করতে পারি বলুন? আর আপনার পাওয়ার আর যাই হোক, আমাকে দেখাতে আসবেন না। আর সবাইকে এরকম ভাবা বন্ধ করুন। হাউ ডিয়ার ইউ? তুমি মিন করতে চাচ্ছ আমি পাগল? এক্সকিউজ মি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বরং চলি। কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে মায়া সেখান থেকে চলে গেল এবং মায়া ভার্সিটি থেকে সোজা তার বাসায় চলে যায়। কিন্তু এদিকে সিক্ত যেন রাগে আরও জ্বলে উঠল আর মনে মনে এটাই বলল, আমার সাথে তেজ দেখানো, তোমার এই অ্যাটিটিউডের শেষ দেখা আমি দেখে ছাড়বো। তোমাকে তো আমি কোনো কিছুতেই ছাড়বো না মিস মায়া। ও নো মিস কালো ছায়া, দ্যাটস মিন মিস ব্ল্যাক শ্যাডো। তুমি আমার জন্য এখন এটাই। শিখতো মনে মনে এসব বলতে বলতেই পেছন থেকে সাদাব এসে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে হালা, এখানে কি করস? তোরে খুঁজতে খুঁজতে আমার অবস্থা শেষ, আর তুই এখানে মায়ের সাথে? এত কিসের কাজ তোর মায়ের সাথে? চুপ থাক, একটা কথা বলবি না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই আমার জীবনের সাথে এমনভাবে উঠে পড়ে লাগবি। তোকে আমি বেস্ট ফ্রেন্ড ভাবছিলাম, আর তুই তুই কি না ওই মিস ব্ল্যাক শ্যাডোর সাথে আমার? যা বাদ দে, এসব তোকে বলাই বেকার। তুই ইচ্ছে করে এমন করছিস। আমি এখানে আর থাকবো না, আমি যাচ্ছি। আরে আরে, আমি কি করলাম আবার? কই যাচ্ছিস সেটা তো বল। আশেপাশে কোথাও কেউ নেই, জনমানব শূন্য একটা মাঠ। মাঠের ঠিক একপাশে একটা বড় বট গাছ। গাছের পাতা বাতাসের কারণে হালকা দুলছে। আশেপাশে তেমন কোনো আওয়াজ বা কোলাহল নেই। শহরের ভেতর এমন জায়গা পাওয়া খুবই দুষ্কর, তবে একাকিত্বের জন্য এমন একটা জায়গা সত্যি জরুরি। তাই শহর থেকে অনেকটা দূরে এই মাঠ, যেটাতে সিক্ত প্রায়ই আসে। আজও ভার্সিটি থেকে সোজা এখানে এসেছে, আর এই বড় বট গাছের নিচে চোখ বুজে শুয়ে আছে। আজও নিজের মানসিক শান্তির জন্যই এসেছে। সেও তো মানুষ, আর তারও অন্য সবার মতো জীবনের অনেক লুকোনো কথা বা কষ্ট রয়েছে, তাই না? হয়তো আজ
কোনো কারণে পুরনো কষ্টগুলো নতুন করে জেগে উঠেছে। নিজেকে ঠিক করতেই হয়তো আজ আবারও তার এখানে আসা। সব কিছু চুপচাপ ছিল, কিন্তু হঠাৎ করেই শুকনো ঝড়ে পড়া পাতার উপর কারো পায়ের আওয়াজ অনুভব করতে লাগলো সিক্ত। যদিও এখন তার চোখ দুটি বন্ধ, কিন্তু সে সব কিছুই শুনছিল। ঠিক ওই মুহূর্তে কেউ একজন নরম গলায় বলল, সিক্ত। যে ব্যক্তিটি কিছু বলার আগেই সিক্ত চোখ বন্ধ থাকা অবস্থায় বলল, আমি একা থাকতে চেয়েছিলাম। সাদাব। কি হয়েছে রে ভাই, বল না আমাকে। আমি কি কোনো ভুল করেছি যাতে তুই কষ্ট পেয়েছিস? এমন হলে প্লিজ বল আমাকে। আমার পুরো চেষ্টা করব নিজের ভুল ধরে নেওয়ার। তাও এমন চুপ থাকিস না, আমার সাথে কথা বল প্লিজ। অনেকটা আবেগ নিয়েই কথা শেষ করলো সাদাব। এই পর্যায়ে সিক্ত চোখের পাতা খুলে উঠে বসলো আর সাদাবকে তার সাথে নিচে বসার জন্য বলল। সিক্ত সাদাবের সাথে নর্মালভাবে কথা বলায় সেও খুশি হয়ে নিচে বসলো। তখনই সিক্ত বলতে লাগলো, আমি হয়তো কিছু ভুল করে ফেলেছি সাদাব। আই থিঙ্ক না বুঝে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। তুই কি আমার কথা বলছিস? না, আমার তো সেটা মনে হচ্ছে না। তুই কি অন্য কারো সাথে কিছু করেছিস? দাঁড়া, সব বলছি। ওই যে মেয়েটা আছে না, কে যেন নাম? হ্যাঁ, মিস মায়া। ওই মায়ের সাথে কি করেছিস? খারাপ বিহেভ, এমন কিছু? তুই তো কোনো মেয়েকেই পাত্তাই দিস না, তাহলে ওর সাথে কেন? তুই তিহানের মতো প্রচুর কথা বলছিস, আগে আমাকে বলতে দে। ওই ভার্সিটিতে অনুষ্ঠানে যখন ব্রেক দিল তখন আমি তোকেই আশেপাশে খুঁজছিলাম। আর ঠিক তখনই ভার্সিটিতে সাদাবকে যখন সিক্ত খুঁজছিল তখনই একটা ছেলেকে ফোনে কথা বলতে শুনে ফেলে। ছেলেটার কথাগুলো এমন ছিল যে মনে হচ্ছে ছেলেটা সাদাবের সাথে কথা বলছে। আর ছেলেটা কথাগুলো এমনভাবে বলেছিল যাতে মনে হচ্ছে মায়াকে সাদাফি সিক্তর লাইফে প্ল্যান করে ঢুকানোর চেষ্টা করছে। আর এসব শুনতেই সিক্ত কোনো কিছু ঠিকভাবে না বুঝেই মায়ার সাথে খারাপ বিহেভ করে আর সাদাবকে এসব কিছুর জন্য দায়ী করে। দোস্ত, সত্যি বলছি, আমি এমন কিছু সত্যি করিনি। আমার তোর ইচ্ছের বিরুদ্ধে এমন কাজ কেন করব যেন তুই কষ্ট পাস? আর না কেউ জানুক। আমি তো জানি তোর লাইফের পাস্ট, তুই এসব পছন্দ করিস, তো আমি কেন করতে যাব তুই বল? আমি জানি তুই এমন কখনোই করবি না যাতে আমি কষ্ট পাই। আর আমি জানি ওই ছেলেটা সত্যিকার অর্থে কারোর সাথেই কথা বলছিল না, ও শুধু আমাকেই শোনানোর জন্য ওই কথাগুলো বলছিল। কিন্তু তখন আমার মাথা ঠিক কাজ করছিল না, তাই কি করে ফেলেছি তাই বুঝতে পারছিলাম না। আমার মনে হয় কেউ আমাদের মধ্যের সম্পর্কটাকে নষ্ট করতে চাচ্ছে, এই জন্য ইচ্ছে করেই এমন কাজ করেছে। তুই আমার সাথে একটু রুড ব্যবহার করেছিস, ঠিক আছে, কিন্তু কিন্তু কি মায়ের সাথে না বুঝে উল্টোপাল্টা ব্যবহার করা ঠিক হয়নি তোর? হ্যাঁ জানি আমি, কিন্তু এই জন্য ওই মেয়েকে আমি কোনো সরি টরি বলতে পারবো না। এমনটা আমি করব ভাবলে তুই ওই চিন্তা মাথা থেকে বাদ দে। দোস্ত, দোষটা তো তোরই। হ্যাঁ আমি জানি দোষটা আমার, কিন্তু এই শিখতো সরি বলতে, এটা তো অসম্ভব। আমার ডিকশনারিতে এসব সরি সিম্প্যাথি নামক কোনো শব্দ নেই। আর ওর মতো বেয়াদব মেয়েকে আমি সরি মরে গেলেও বলবো না। ওই মায়া আবার কি করেছে তোকে? সব কিছু তো ঠিকই ছিল। সিক্ত সাদাফের উত্তরে মায়া আর সিক্তর কথা বলার ঘটনা সব খুলে বলে। আর এই সব শুনে মাথায় হাত দিয়ে অবাকের সুরে বলে, কি এত কিছু হয়ে গিয়েছে?
আরে সিক্ত, আমি তো বিশ্বাসই করে পারছি না তুই কোনো মেয়ের সাথে এভাবে ঝগড়া করে এসেছিস। আর এটা বলে সে হাতে শুরু করলো। আর এটা দেখে সিক্ত রেগে সাদাবকে চোখ দেখালে সাদাব তা খেলায় করে থেমে যায়, কিন্তু আবারও সিক্তকে বলে, সিক্ত তুই মাকে সরি না বলিস ঠিক আছে, কিন্তু ওর সাথে একটু ভালো করে কথা বলে আসিস। মানছি দোষ ওর আছে, তাও তুই যেহেতু শুরু করেছিলি তো তুই বরং বুঝতে পারছিস তো আমি কি বলছি। তো যাবি, ভেবে দেখবো। এটা বলেই সিক্ত সে বসা থেকে উঠে দাঁড়িয়ে গাড়ির দিকে হাঁটা দিল, আর পেছন থেকেই সাদাবকে জোরে জোরে বলল, ওখানে বসে না থাকা থেকে তাড়াতাড়ি গাড়িতে এসে বস, তোর ওই মিস মায়াকে কি নাকি বলতে হবে না। সিক্তর কথা শুনে সাদাব যেন পুরোই অবাক। সিক্ত মোতর ছেলে এমন চেঞ্জ হয়েছে সে মেনেই নিতে পারছে না, তাই সে একটু মুচকি হেসে বিড়বিড় করে বলল, বাহ, এই কয়েকদিনেই এত স্টেন্স। রাতের আকাশের তারাগুলো আজ ভীষণ চকচক করছে। শহরের রাত অবশ্য যেমন হওয়ার কথা তেমনই, এক ঝাঁক তারার পাশাপাশি বিশাল বিশাল ফ্ল্যাট আর রাস্তার জ্বলছে সোডিয়াম নিয়নের ঝকঝকে আলো। সবাই সবার নিজ নিজ জায়গায় নিজস্ব কাজে ব্যস্ত, কারো কোনো দিকে তাকানোর সময় নেই। ঠিক তেমনই মায়া ব্যস্ত তার ভাবনায়। সেই কখন থেকে কি যেন গভীর মনে ভাবছে সে। ভার্সিটি থেকে হুট করে বাড়ি ফেরার পর স্বাভাবিকভাবেই নিজের কাজে ব্যস্ত ছিল সে। দেরি করে ঘুমানো আর দেরিতে ওঠা যেহেতু তার ভীষণ অপছন্দ, তাই যথারীতি আর দেরি না করে খাওয়া শেষে শুয়েই পড়ছিল। কিন্তু ঘুম আসেনি তার, কেন যেন কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছে না সে। তারপর কিছু না ভেবেই হুট করে ছাদে চলে গেল। ফ্ল্যাটের ছাদটা বিশাল বড়, চারপাশে নানা জাতের ফুলের গাছ, যার ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে রয়েছে। আকাশের চাঁদটাও আজ পূর্ণ, চাঁদের আলোয় চারপাশ চকচক করছে। রাত এখন প্রায় 11:30টার বেশি বাজতে চলল। পুরো ছাদটায় মায়া একা, কোথাও কেউ নেই। দেয়ালের সাথে হেলান দিয়ে আকাশের চাঁদ তারা দেখছে আর কখন থেকে কি যেন ভেবেই চলছে। তার চেহারা বা অঙ্গভঙ্গিতে কোনো পরিবর্তন নেই, শুধু ভেবেই চলেছে। রুমে এসেই সাদাপার সিক্ত দেখে তিহান এখনো ফেরেনি। তাদের আর বুঝতে বাকি রইল না আজ আর সে ফিরবে না, হয়তো কোথাও গিয়ে আজ আড্ডা জমাবে মেয়েদের সাথে। সাদাপার সিক্ত পার্ক থেকে সরাসরি বাসায় না ফিরে শপিং মলে গিয়েছিল। অবশ্য সিক্তকে জোর করে শপিং মলে নিয়ে গিয়েছিল সাদাব, কারণ সাদাব চেয়েছিল সিক্ত যেন মায়াকে কোনো কিছু গিফট দিয়ে নিজের ভুলটা স্বীকার করে। যেহেতু সিক্ত সরি বলতে নারাজ, কিন্তু এতেও তেমন কোনো লাভ হয়নি। সিক্ত পুরো টাইমটা সাদাবকে নিয়ে পুরো শপিং মল ঘুরলেও শেষে সাদাবকে বলে তার মায়াকে দেওয়ার মতো কিছুই পছন্দ হয়নি। সাদাব এতে প্রচণ্ড অবাক হয়, আর তার মনে হচ্ছিল সিক্ত ইচ্ছে করে এমন করছে সাদাবকে হেনস্থা করার জন্য। কিন্তু সে কিছু না বলেই সিক্তর সাথে বাসায় ফিরে আসে, আর সে কারণে তাদের বাসায় ফিরতে দেরি হয়ে যায়। এরপর তারা দুজনে খাওয়া শেষ করে। তখনই সাদাব মায়ার সাথে কথা বলার ব্যাপারে বলতে সে না করে দেয়। সে নিজেই পরে মায়ার সাথে কথা বলে নেবে এই বলে সাদাবকেও ঘুমাতে বলে, আর সে নিজেও শুয়ে পড়ে। সাদাবও কিছুটা মায়ার মতো পাংচুয়াল, তাই সেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু এদিকে সিক্ত ঘুমাতে পারে না। সারাক্ষণ সাদাবের সাথে থাকাতে যেভাবে কোনো কিছু ফিল না করলেও এখন যেন তার প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। সে কখনো মেয়েদের সাথে অতি প্রয়োজন ছাড়া যেহেতু কথাই বলেনি, সেখানে ঝগড়া বা এত বাজে বিহেভিয়ার তো প্রশ্নই ওঠে না। হয় সে সব কিছুকে ইগনোর করেছে, তো না হয় লয় সে তার নিজস্ব ওয়েতে সব কিছু সমাধান করেছে।
কিন্তু মায়ের সাথে তার যা হয়েছে সেটা হয়তো আজই প্রথম। সে কেন যে এমনটা করেছে সে নিজেই বুঝতে পারছে না। তাই প্রচণ্ড রকমের অস্বস্তি হচ্ছিল। তাই আর ঘুমাতে না পেরে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাতের বেলায় যখনই সিক্তর মাঝে মধ্যে রিফ্রেশমেন্ট অথবা মাইন্ড সেট আপ করার প্রয়োজন মনে হয়, সে ছাদে চলে যায়। সেটা যত রাতই হোক না কেন, এই ফ্ল্যাটগুলোর ছাদ সচরাচর কেউ তেমন ওঠে না, কারো তেমন প্রয়োজনও পড়ে না। সবাই আজ কৃত্রিম দুনিয়ায় হারিয়ে, কারো আর এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সময়টুকু নেই। তাই কোনো কিছু না ভেবে সে সোজা ছাদে চলে গেল। তার জানা মতে এই সময় কেউই ছাদে আসবে না, কারণ সে যখনই ছাদে যেত কখনো কাউকে চোখে পড়তো না। তাই দেরি না করে সাদাবকে দেখতে গেল। তো সে দেখতে পায় সাদাব গভীর ঘুমে আছে। আর এটা দেখে সে দরজাটা আস্তে করে খুলে বের হয়ে দরজাটা চাপিয়ে দিল। এরপর লিফটে উঠে ছাদের ফ্লোরটা সিলেক্ট করলো। ছাদের ফ্লোরে আসার পর লিফট থেকে বের হয়ে যখনই সামনের দিকে পা বাড়াবে তখনই তা পা হঠাৎ থেমে যায়। ছাদ থেকে কোনো মেয়ে গলার আওয়াজ আসছে। কোনো মেয়ে হয়তো গান গাইছে। আর একটু কাছে এগিয়ে যেতেই সে দূরে দেয়ালের সাথে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের ছায়া দেখতে পায়, যে আকাশের দিকে তাকিয়ে গান গাইছে। মুখটা দেখা যাচ্ছে না, কারণ মুখটা সামনের দিকে। তাই সিক্ত শুধু মেয়েটার পেছনে পাশটাই দেখতে পাচ্ছিল। মেয়েটা দূরে দাঁড়িয়ে থাকায় মেয়েটার গাওয়া গানটাও ঠিক বোঝা যাচ্ছিল না। তাই আরেকটু সামনে পা বাড়াতেই শুনতে পায় মেয়েটার গলা অসম্ভব সুন্দর। কোনো মেয়ের গলা এত সুন্দর হতে পারে তা সিক্তর কাছে কল্পনার মতো। মেয়েটির গলায় গাওয়া এই ইংরেজি গানটাও যে এতটা সুন্দর শোনাচ্ছিল যে তা বলার বাহিরে। সিক্ত যেন পুরোই অবাক। আরও বেশি অবাক হয় যখন সে মেয়েটার দুই হাত পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বুঝতে পারে মেয়েটা আর কেউ না, সে মায়া, যার গানের সুরের মায়ায় সিক্ত ভেসে গিয়েছে হয়তোবা। তাই গান শেষ হতে না হতে সিক্ত কিছুটা গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, তোমার গানের গলার সত্যিই প্রশংসা করতে হচ্ছে দেখছি। ভালোই তো গান গাইতে পারো। ভয় পেও না, আমি সিক্ত। মনে আছে তো, নাকি আবার ভুলে গিয়েছো আমায়? মায়া সামনের দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ কারো আওয়াজ শুনে একটু ভয় পেলেও সাথে সাথে নিজেকে স্বাভাবিক করে পেছন ফিরে তাকায় আর সিক্তকে দেখতে পায়, কিন্তু বরাবরের মতো কিছুই বলল না। তখন সিক্ত নিজেই বলতে লাগলো, তোমার প্রশংসা করলাম। আমি কিছু বললেই এভাবে তাকিয়ে থাকো কেন সব সময় আমার মুখের দিকে? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, সব মেয়েরাই বলে। সেরকম তুমিও বললেও হয়তো। এত অ্যাটিটিউড দেখানোর কি আছে? নাকি কথা বলতে পারো না? দেখো, আমার মেজাজ কিন্তু খারাপ হচ্ছে, প্লিজ তখনকার মতো আমার সাথে খারাপ বিহেভ করার কিন্তু আমার আর কোনো ইচ্ছে নেই। আমাকে জোর করো না। এই মেয়ে, কথা বলছো না কেন? আমি কি আপনাকে বলেছি আমার সাথে কথা বলার জন্য, আমার গানের প্রশংসা করার জন্য? তাহলে কেন নিজে নিজেই এত কিছু বলছেন? তখন কিছু বলিনি বলে ভাববেন না আপনার সব কিছুই আমি সহ্য করব। এসব ছোটোখাটো বিষয়ে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করার ইচ্ছে আপনার থাকতে পারে, কিন্তু আমার নেই মিস্টার সিক্ত। এক নিঃশ্বাসে কথাটা বলে শেষ করলো মায়া। সাথে গলার সুরে ছিল হালকা ঝাঁজ, কিন্তু বরাবরের মতো সে একদম স্বাভাবিক। যেন তার শুধু সুরই পরিবর্তন হতে পারে, কিন্তু কোনো সিচুয়েশনে সে নিজে পরিবর্তন হতে রাজি নয়। আর এদিকে সিক্ত মায়ের কথা শুনে রাগ না করে একটু অবাকই হলো আর মুচকি মুচকি হাসতে লাগলো। সিক্তর হাসি দেখে মায়া জিজ্ঞেস করলো, হাসছেন কেন? আপনি কি এখানে আমাকে
বরাবরের মতো বিরক্ত করার জন্য এসেছেন। নো মিস মায়া, তোমাকে শুধু শুধু বিরক্ত করার আমার কোনো ইচ্ছে নেই। আর আমি হাসছিলাম তোমার কথা শুনে। আমি ভাবছিলাম তুমি হয়তো কথাই বলতে পারেন না। এখন তো দেখি আমি ভুল। আর তখন তোমার সাথে অমন বিহেভ করার জন্য তোমাকে আমি সরি তো বলবো না, কারণ এই শিখতো। আর যাই হোক, কোনো মেয়েকে তো সরি বলবেই না। তবে ওই ঘটনাতে আমার হয়তোবা একটু ভুল ছিল, কারণ আমার একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো আমি বলবে সেটা ভুলে যাওয়ারই তোমার জন্য ভালো, কারণ তুমি আমার উপর ক্ষেপে থাকলেও চাইলেও কিছু করতে পারবে না আমার। হ্যাঁ, লাইক সিরিয়াসলি একটু ভুল অবশ্যই। তো তুমি কি মনে করো তাতে তোমার কোনো দোষ ছিল না? তুমি তখন অত অ্যাটিটিউড না দেখালেও পারতে, তাহলে তো আমার মাথা অতটা গরম হতো না। হ্যাঁ, কেন? অ্যাটিটিউড কি শুধু আপনারই থাকতে পারে? তা মিস্টার সিক্ত, আপনি কি আমাকে আর সব মেয়ের মতোই মনে করেন যে আপনার চেহারা দেখে গলে যাব, আপনার মুখ দর্শন করতে ভার্সিটিতে যাব, দেন ভার্সিটির গেটের দিকে চেয়ে থাকব? এই আশা যদি করেন তো সেটা আপনার স্বপ্নই হয়ে থেকে যাবে, কারণ এই মায়া এই সব মেয়েদের মতো মাথা মোটা না যে আপনার উপর ক্রাশ খেয়ে উল্টে পড়ে থাকবো। আর আমি জানি তখন আপনার কোনো কিছু বুঝতে ভুল হয়েছিল, তাই ওসব বাজে বকছিলেন। আর এই সব যা তা বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না। তো আপনার সরিরও কোনো প্রয়োজন নেই, কষ্ট করে বলারও কোনো দরকার নেই। বা ভালোই তো কথা বলতে পারো দেখছি। তার সব সময় চুপ করে থাকাটা কি অভিনয়? প্রয়োজন ছাড়া কথা বলা আমার পছন্দ না। আপনার যা ভাবার ভাবতে পারেন। গ্রেট, আই লাইক ইট। আমিও না তোমার মতো। আমাদের দেখছি অনেক কিছুরই ম্যাচ করে। যেমন তুমি কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলতে পছন্দ না, তেমন আমিও না। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, আমি ছেলেদের সাথে তো কমই, কিন্তু মেয়েদের সাথে কখনো কথা বলার প্রয়োজন মনে করি না। কিন্তু সেখানে তুমি হয়তো প্রথম সেই মেয়ে যার সাথে আমার লাইফে প্রয়োজন ছাড়া এত কথা বলেছি। কেন জানি না, কারোর সাথে কথা না বললেও তোমার সাথে কেন যেন বারবার কথা বলতে ইচ্ছে করছে। আমার তোমার ক্ষেত্রেও কি সেম? না, আপনি আমার মতো কিনা জানা নেই, তবে আমি কখনোই কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না, আর ভবিষ্যতে বলবো না। আর আপনার আমার সাথে কথা বলার ইচ্ছের কারণটা কি জানেন? কি? আমাকে বিরক্ত করা, কারণ আমি প্রথম থেকেই দেখছি আপনি কোনো না কোনো কারণে আমার পেছনে লেগে আছেন। কখনো নিজেই অ্যাটিটিউড দেখিয়ে বলছেন যে আমি নাকি অ্যাটিটিউড দেখাচ্ছি, আবার কখনো রাগ দেখাচ্ছেন, তো কখনো ভাব। মায়ার সব কথা চোখ ছোট ছোট করে শুনছিল সিক্ত, আর কথা শেষ করে জোরে জোরে হাসতে লাগলো, যা দেখে মায়া আবারও গম্ভীর হয়ে যায়। আর সিক্ত বলতে থাকে, হা হা, মজা পেলাম। এতে মজা পাওয়ার কি আছে? যা সত্যি তাই বলছি আমি। তাহলে তো আমিও বলতে পারি মিস ব্ল্যাক শ্যাডো না মানে মিস মায়া। তোমারও তেজ নাকের ডগায় থাকে। কথা যখন বলো তখন তো মনে হয় কথা না মানুষকে শুদ্ধ ভাষা অতি নরম করে ভাবে ধুয়ে দিচ্ছ। কি ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, এটা ভুল বলনি। তবে এক সেকেন্ড, আমাকে প্রথমে মিস ব্ল্যাক শ্যাডো কেন বলছিলেন? না মানে প্রথমে তোমার উপর কেন যেন প্রচণ্ড বিরক্ত ছিলাম, তো সে কারণে তোমাকে মিস মায়া থেকে মিস কালো ছায়া
দ্যাটস মিন ব্ল্যাক শ্যাডো নামটা রেখেছিলাম, তাই ওটাই মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। হি হি। কারো নাম ব্যঙ্গ করা আমার পছন্দ নয়, তবে যেহেতু আপনি আমার নাম অলরেডি ব্যঙ্গ করে মিস ব্ল্যাক শ্যাডো রেখেছেন, তো আমিও আপনার নাম এখন থেকে মিস্টার তিক্ত রাখলাম। কি সুন্দর না? মোটেও না। আমি তোমার নাম যা তা রাখবো বলে কি তুমিও আমার নাম যা তা রাখবা নাকি? তোমার সাহস তো দেখছি সত্যিই কম না। তোমার ভুলে গিয়েছো না কি আমি যে তোমার বড়, আর এই সিক্তর নাম ব্যঙ্গ করার সাহস কেউ রাখে না। আর তুমি? হ্যাঁ আমি। কেউ রাখে না, কারণ ওগুলো সব আপনার চামচা, কিন্তু আমি তো না। আর আমি আগ বাড়িয়ে কারো পিছু লাগি না। কেউ আমার পিছু লাগলে আমি তাকেও ছাড়ি না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই মিস্টার তিক্ত? দেখো, এটা কিন্তু ঠিক না। তুমি ভেবো না যে তোমার সাথে একটু ভালোভাবে কথা বলছি তাই তুমি আমার নামের 12টা বাজাবে। একটুখানি থেমেই চারপাশটা একটু ভালো করে দেখে নিল। ছাদে সাজানো লাইটের আলো থাকলেও ছাদটাকে যেন বেশি অন্ধকার দেখাচ্ছে। আর এটা দেখে সিক্ত একটা মুচকি হাসি দিয়ে দুহাত বুকে গুজে মায়ার দিকে একটু ঝুঁকে বলতে লাগলো, মিস ব্ল্যাক শ্যাডো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই পুরো ছাদটাতে শুধু তুমি আর আমি রয়েছি, আর কিন্তু কেউ নেই। ভাবতে পারছো নিশ্চয়ই আমি তোমার কি কি করতে পারি। না মানে, একটা ছেলে আর একটা মেয়ে মধ্যরাতে ছাদের উপর যে কোনো কিছুই হতে পারে, তাই না? সিক্ত কথাটা মূলত মায়াকে ভয় দেখাতেই বলেছিল, কিন্তু মায়ার রিয়াকশনে সিক্ত পুরাই অবাক। কারণ সিক্ত ভেবেছিল মায়া হয়তো ভয় পাবে, কিন্তু তা না হয়ে মায়া একটা মুচকি হয়ে ঠিক সিক্তর স্টাইলে বুকে হাত গুজে সিক্তর দিকে কিছুটা ঝুঁকে বলতে লাগলো, আপনি এখনো আমাকে ঠিকভাবে চিনতেই পারেননি মিস্টার সিক্ত। আপনি আমার নামটা কিন্তু ঠিকই রেখেছেন, মিস ব্ল্যাক শ্যাডো। হ্যাঁ, আমি যেমন মায়া ঠিক তেমনই সত্যি কালো ছায়া হতে পারি। সো এসব ছোটোখাটো ভয় আমাকে দেখাতে আসবে না। আর সত্যিই অনেক রাত হয়েছে, বেশি রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই রুমে গিয়ে শুয়ে পড়ুন। গুড নাইট। কথা শেষ করে এক মুহূর্ত দেরি না করেই ছাদ থেকে নেমে এলো মায়া। আর এদিকে বোকা বনে দাঁড়িয়ে রইল সিক্ত। আর যতক্ষণে ধ্যান ভাঙলো তো ততক্ষণে মায়া উধাও। আর সিক্ত যেন কিছুটা রেগে গেল আর মনে মনে বলতে লাগলো, তোমার পিছু তো আমি ছাড়ছি না মিস মায়া। এরপর একটা বাঁকা হাসি দিয়ে সেও নিচে নেমে এলো। আর রুমে যাওয়ার আগে মায়ার বাসার বন্ধ দরজাটা একবার দেখে নিল। বরাবরের মতো সূর্য ওঠার অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে মায়া। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে বারান্দায় চলে গেল সে। চারপাশে এখনো সবকিছু অন্ধকার। দূর আকাশে সূর্যের আলো দেখা যাচ্ছে। দেখতে দেখতেই পুরো আকাশ লাল হয়ে গেল। আর তার কিছুক্ষণ পরে সূর্যের দেখা মিলতে শুরু হলো। মায়া পুরো সূর্য ওঠার দৃশ্যটা গভীরভাবে একদৃষ্টিতে দেখতে থাকলো। এরপর সূর্য যখন পুরোপুরি ডিমের কুসুমের মতো লাল হয়ে উঠে গেল, তখন মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেল বাড়ির সব কাজ করতে। এদিকে সাদাফও ঘুম থেকে উঠে গিয়েছে। ঘুম উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়েই তার পা থেকে গেল সিক্তকে দেখে। সিক্ত কখনোই এত সকালে ঘুম থেকে ওঠে, কিন্তু আজ হাতে এত সকালেই ঘুম থেকে উঠে সোফায় বসে কফি খাচ্ছে দেখে মনে হচ্ছে সিক্ত আজ সারা রাত ঘুমায়নি। এসব দেখে সাদাব সিক্তকে জিজ্ঞেস করলো, কিরে সিক্ত, তুই এত সকালে ঘুম থেকে উঠে পড়েছিস? দেখে তো মনে হচ্ছে সারা রাত ঠিক মতো ঘুমাতে পারিসনি। কফি ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে।
সাদাপের কথা শেষ হওয়ার আগেই টি টেবিলের দিকে ইশারা করে কথাটা বলল সিক্ত। সাদাপও আর কিছু না বলে কফিটা নিয়ে সিক্তর ঠিক মুখোমুখি সোফায় বসে পড়ল। সে কিছু বলার আগেই সিক্ত বলল, আজকে বেশি দেরি করা যাবে না। প্রিন্সিপাল স্যার ফোন দিয়েছিলেন, আমাদের তাড়াতাড়ি যেতে বলেছেন। তুই ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিস তাড়াতাড়ি। আমি রেডি হয়ে আসছি। সিক্তর পুরো কথা শুনে শুধু মাথাটা একপাশে কাত করে সাদাব বলল, আচ্ছা। এখন প্রায় সকাল 8:30 বাজে। সিক্ত আর সাদাব রেডি হয়ে নিয়েছে। আজকে সিক্ত একটা হালকা নেভি ব্লু কালারের টি শার্ট আর তার উপর একটা সাদা জ্যাকেট পরেছে, সাথে সাদা প্যান্ট আর সাদা স্কার্টস। আর সাদব একটা জিন্সের প্যান্ট আর গাঢ় সবুজ টি শার্ট পরেছে। দুজনের শেষে পারফিউম লাগিয়ে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। সাদাব দরজা লক করছিল আর সিক্ত দরজার দিকে ঘুরে থাকা অবস্থায় মোবাইলে স্ক্রল করছিল। তখনই তাদের পেছন থেকে কেউ বলে উঠল, ভার্সিটিতে যাচ্ছেন নাকি? সাদাব আর সিক্ত পেছন ঘুরে মায়াকে দেখতে পেল। মায়ার প্রশ্নে সাদাব উত্তর দিল, হ্যাঁ। তুমিও যাচ্ছ নাকি? তা আপনাদের আরেকজন সদস্যকে দেখছি না যে? ও, তুমি তিহানের কথা বলছো? ও তো কাল থেকে এখনো বাসায় আসেনি। ও হয়তো ভার্সিটিতে চলে গিয়েছে, সেখানে সারা রাত ছিল। সেখান থেকে শেষের কথাটা সাদাব কিছুটা আস্তে আস্তে বিড়বিড় করে বললেও মায়া কথাটা শুনে ফেলে, আর যা বোঝারা তা বুঝে যায়, তাই আর কিছুই বলে না। এরপর মায়া নিজে থেকে বলে, আমাদের মনে হয় দেরি হয়ে যাবে, আমাদের যাওয়া উচিত। আপনারা চাইলে আজকে আপনারা আমার গাড়িতে আসতে পারেন, আমাদের গাড়ি আছে, আমরা যে কারো গাড়িতে কেন যাব মিস মায়া? মায়ার কথার উত্তরে সাদাব কিছু বলবে তার আগেই মায়ার কথা শেষ হতে হতেই কথাটা মোবাইলের দিকে তাকিয়ে বলে সিক্ত। এতে আর মায়া কিছু না বলে আর সাদাব নার্ভাস ফিল করে হাসতে বলে, অন্য কোনো দিন আজ আমরা বরং যার যার গাড়িতেই যাই। তোর যেতে ইচ্ছে হলে যেতে পারিস, কিন্তু আমি কখনোই অন্য কারো গাড়িতে যাব না। আমি নিচে যাচ্ছি। সাদাবকে উদ্দেশ্য করে কথাটা বলেই সিক্ত লিফটের দিকে যেতে শুরু করলো। আর সাদাব এটা দেখে মায়া কি বলবে ভাবতে শুরু করলেই মায়া বলে, ঠিক আছে চলুন, দেরি হয়ে যাবে। এরপর তিনজনে মিলে লিফটে করে নিচে নেমে যায় যার গাড়ির কাছে। সিক্ত আর মায়ার গাড়ি প্রায় পাশাপাশি ছিল। মায়া গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলেও সাদাব কোনোভাবেই গাড়ি স্টার্ট দিতে পারছিল না। এসব দেখে সাদাবের পাশে বসা সিক্ত প্রচণ্ড বিরক্ত হয়ে সাদাবকে বলল, গাড়ি চালানো ভুলে গেছিস নাকি? স্টার্টও দিতে পারছিস না? আমার মনে সিক্ত গাড়িতে কোনো প্রবলেম হয়েছে, না হলে আমি কেন গাড়ি চালাতে পারবো না? কথা না বলে দেখ গাড়িতে কি সমস্যা হয়েছে। এই বলে সিক্ত গাড়ি থেকে নেমে গেল। সাথে সাথে সাদাবও নেমে পড়ল। এরপর গাড়ির ইঞ্জিন চেক করতেই সিক্ত বলে উঠল, হোয়াট দ্য হেল ইজ দিস? আজকেই এটা হতে হলো ভাই। আজকে মনে হয় আর ঠিক টাইমে পৌঁছাতে পারবো না। এখন কি করব বল? এদিকে সব কিছুই দেখছিল মায়া। সিক্তর গাড়ি যাচ্ছিল না দেখে সেও তার গাড়ি থামিয়ে দেয়, আর এক সময় তার গাড়ির গ্লাসটা নামিয়ে সাদাবকে বলে, মায়া, এনি প্রবলেম মিস্টার সাদাব? আপনারা চাইলে কিন্তু আমার গাড়িতে আসতে পারেন, আমি কিন্তু কোনো কিছু মনে করব না। মায়াকে দেখেই যেন স্বস্তির শ্বাস ফেলল সাদাব। আর খুশিতে সিক্তকে বলল, উপায় পেয়ে গেছি রে সিক্ত, মায়া এখনো যায়নি, আমরা ওর গাড়িতেই চলে যাব, তাহলে আর কোনো সমস্যা নেই। চল তাড়াতাড়ি, না হলে দেরি হয়ে যাবে। এই বলে সাদাব মায়ের গাড়ির দিকে এগোতে থাকলেও
আবার থেমে যায়, কারণ সিক্ত সেখানে দাঁড়িয়েছিল, সেখানেই আছে। এই দেখে সাদাব বলে, কিরে সিক্ত, আসছিস না কেন? তুই না বলেছিলি দেরি হয়ে যাবে, এখন কি হলো? এখনও নিশ্চয়ই ঢং করে ইগো দেখিও, বলবি না যে তুই মায়ের গাড়িতে যেতে পারবি না? সাদাপের কথা শুনে সিক্ত রেগে গেলেও সাদাপ পাত্তা দিল না। আর সত্যিই অনেক দেরি হয়ে যাচ্ছে দেখে সিক্ত আর উপায় না পেয়ে মায়ের গাড়িতে যাওয়ার জন্য এগোতে থাকলো। এরপর সাদাপ আর সিক্ত মায়ের গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়লো। এদিকে মায়াও গাড়ি স্টার্ট দিয়ে ভার্সিটির দিকে রওনা দিল। আর সাদাপ মায়াকে বলতে থাকলো, থ্যাংক ইউ মায়া, তুমি যদি আগেই চলে যেতে তাহলে আজকে আমরা সত্যিই অনেক বিপদে পড়তাম। সাদাপের কথায় মায়া শুধু মুচকি হাসলো আর ড্রাইভ করতে করতে মিরর গ্লাসে সিক্তকে দেখার জন্য তাকাতেই সে চমকে উঠল, কারণ সিক্ত মিরর গ্লাসেই হয়তো মায়াকে দেখছিল, যে কারণে তাদের চোখে চোখ পড়ে যায়। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।